হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা পড়বো সেটেলমেন্ট জিওগ্রাফির মরফোলজি অফ রুরাল সেটেলমেন্টস। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম রুরাল সেটেলমেন্টের সাইট অ্যান্ড সিচুয়েশন। আজকে আমরা পড়বো ইন্টারনাল লেআউট, আর নেক্সট ক্লাসে আমরা পড়বো এক্সটার্নাল লেআউট। এক্সটার্নাল লেআউটটা তোমরা অনেকদিনই ছোটবেলা থেকে পড়ছো। এক্সটার্নাল লেআউটের মধ্যে পড়ে প্যাটার্ন অ্যান্ড শেপ অফ সেটেলমেন্টস। প্যাটার্ন মানে সেই রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, ওগুলো ওটা তোমাদের জানা। বাট এইটা কিন্তু তোমাদের একদম আননোন একটা টপিক, ইন্টারনাল লেআউট, কিন্তু খুব সোজা। আচ্ছা, লেআউট কি জিনিস? লেআউট হলো the inherent principle of village morphology is the human instinct of living together. যখন একটা ভিলেজ তৈরি হয়, যদি আমরা একদম হিস্ট্রি অফ হিউম্যান বিংস দেখি, মানুষ যখন সৃষ্টি হলো তখন থেকে যদি দেখি, দেখবো যে যখন ভিলেজ তৈরি হওয়া শুরু হলো তখন কিন্তু প্রথম যে প্রিন্সিপাল বা প্রথম যে নীতিটা এসেছিল সেটা হচ্ছে একসাথে থাকা। কারণ মানুষ তখন একা একা থাকতে থাকতে নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছিল। বিপদ মানে কিরকম বিপদ? হতে পারে কোনো ওয়াইল্ড অ্যানিমাল থেকে বিপদ, বা হতে পারে কোনো কোনো হয়তো ভয়ঙ্কর কোনো ডিজাস্টার, বা কিছুতে হয়তো একা একা সে সামলাতে পারছে না। একসাথে দলে থাকলে, একটা গ্রুপে থাকলে যে সুবিধাটা হয় যে কোনো আমার একার কোনো বিপদ এলে আর একজন আমাকে দেখতে পারে। বাট একা একা থাকলে নিজেকেই সবকিছু করতে হয়। তো সেই প্রবলেম থেকে ধীরে 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 তারা গ্রুপে থাকা শুরু করলো। গ্রুপে থাকা শুরু করার পর তারা ধীরে ধীরে, তখন তারা কেভে থাকতো, কেভম্যান, গুহায় থাকতো। গুহায় থাকতে থাকতে তারা ফিল করলো যে একটা যদি নিজেদের যদি কিছু বানানো যায়, গুহাটাও তো ওয়াইল্ড অ্যানিমালদের জায়গায়, তো ওয়াইল্ড অ্যানিমালদের থেকে দূরে গিয়ে যদি একটু কিছু নিজের মতন বানিয়ে নেওয়া যায় তাহলে আরো ভালো হয়। তারপর সেখান থেকে তারা কিছু মানে অল্প একটু বাড়ি বানাতে শিখলো। বাড়ি মানে এখনকার মতো বাড়ি না, জাস্ট একটা ছাউনি দেওয়া, চারপাশে একটা ঘেরা দেওয়া, আর তার মধ্যে থাকা যাবে। তো এরকম একটা বানাতে শিখলো। তারপর ধীরে ধীরে ওরা আস্তে আস্তে বাড়ি বানানোতে এক্সপার্ট হতে শুরু করলো, মাটির বাড়ি হোক, ছাউনি দেওয়া হোক। তখনই কিন্তু ধীরে ধীরে ভিলেজ তৈরি হলো। এবং সেই ভিলেজ তৈরির তাহলে মেইন প্রিন্সিপালটা ছিল একসাথে থাকার একটা টেন্ডেন্সি। To have a comprehensive holistic view of settlement, it is essential to deal with the morphogenesis and morphological structure of rural settlements. Morphogenesis মানে আমি এক্ষুনি যেটা বললাম, মানে কিভাবে রুরাল সেটেলমেন্টের মরফোলজি মানে যে এই যে যে কিভাবে প্যাটার্ন রয়েছে, কি দেখতে ব্যাপারটা, লেআউটটা কিরকম, সেটাই হচ্ছে মরফোলজি। তো কিভাবে সেটা তৈরি হলো তাকেই বলে মরফোজেনেসিস। মানে কিভাবে সেটা অরিজিনেট হলো। হ্যাঁ, অরিজিনেট করার প্রসেসটাকেই আমরা বলি মরফোজেনেসিস। আর তারপর অরিজিনেট করার পর তার বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়, তাকে আমরা বলি মরফোলজিক্যাল স্ট্রাকচার। তো সেই জন্য একটা সেটেলমেন্টকে যখনই আমাকে ডিসকাস করতে হয় তখনই তার মরফোজেনেসিসটাও যেমন দেখতে হবে, মানে সেটেলমেন্টটা কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, কেন এই রকম হলো, কেন ফাঁকা ফাঁকা বা কেন বেশি ঘিঞ্জি, এই জিনিসগুলো কিন্তু মরফোজেনেসিসের মধ্যে আসে। আর মরফোলজিক্যাল স্ট্রাকচার হলো কি আমি দেখতে পাচ্ছি যে খুব সরু লেন, না ওয়াইড লেন, না খুব গায়ে গায়ে স্পেস নেই বাড়িগুলোর মধ্যে, একদম খুব গায়ে গায়ে বাড়ি, নাকি অনেক বড় বড় ওয়াইড স্পেস রয়েছে। তো এগুলো হচ্ছে মরফোলজিক্যাল স্ট্রাকচার। মরফোলজিক্যাল স্ট্রাকচার কনসিস্টিং অফ টু পার্টস। মরফোলজিক্যাল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি, যেটা আমি এক্ষুনি বললাম, এটা অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়েছে, একটা ইন্টারনাল লেআউট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ এক্সটার্নাল লেআউট। ইন্টারনাল লেআউট ইজ দ্য internal arrangement of lands, houses or agricultural fields and their varied relationships. মানে বুঝতেই পারছো, যদি আমি একটা কোনো ভিলেজকে একটু ওপর থেকে দেখি তাহলে কি, মানে রাস্তাগুলো কি সরু না চওড়া, নাকি খুব সরু এবং আঁকাবাঁকা যেভাবে খুশি চলে গেছে, মানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, নাকি ওয়াইড বড় বড় লেন্স এবং একদম ভার্টিক্যালি একে অপরের সাথে সাবলেন্স গুলো এসে মেন লেনকে একদম ভার্টিক্যালি বা পারপেন্ডিকুলারলি, মানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন করেছে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন করে বুঝতে হবে ভীষণ ওয়েল প্ল্যান্ড ভিলেজ। আর যদি সেটা না হয়, যদি একদম যা খুশি তাই ভাবে এঁকে বেঁকে চলে গেছে, বুঝতে হবে একদমই ওয়েল প্ল্যান নয়। সেটা হঠাৎ করে তৈরি হয়ে গেছে এবং
এবং আস্তে আস্তে সেটা বড় হতে হতে অনেক রাস্তা, অনেক সাবলেন্স, অনেক লেন্স তৈরি হয়ে গেছে। তো এই যে অ্যারেঞ্জমেন্ট, এবং শুধু তাই না, লেনের পাশে থাকা হাউসেস গুলো কিভাবে পরপর পরপর সুন্দর করে সাজানো রয়েছে, নাকি যেটা যেদিক খুশি ডিরেকশন, নাকি হাওয়া মানে উইন্ড যেদিক থেকে ফ্লো করে মোটামুটি ভাবে সেই ভিলেজে সেই দিকে সেই ডিরেকশন। তো এগুলো কিন্তু ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়ে। এছাড়াও আবার ভিলেজে যেটা দেখা যায়, এগ্রিকালচারাল ফিল্ড একদম মাঝখানে, আমি এক্ষুনি একটা ডায়াগ্রাম দেখাবো। ভিলেজের কি হয়, একদম মাঝখানে থাকে হাউসেস গুলো, অ্যান্ড ওখানেই ঘিঞ্জি ঘিঞ্জি লেন্স অ্যান্ড সাবলেন্স গুলো থাকে। হাউসেস অ্যান্ড সাবলেন্সের যে মেইন সেন্টারটাকে পেরিয়ে আমি যদি একটু পেরিফেরির দিকে যাই, দেখতে পাবো সেখানে এগ্রিকালচারাল ফিল্ড রয়েছে, এবং এগ্রিকালচারাল ফিল্ডেরও আবার নানা রকমের প্যাটার্ন রয়েছে। কোনো জায়গায় এগ্রিকালচারাল ফিল্ড বিশাল বড় বড় হয়, অনেক বেশি হোল্ডিং থাকে, আবার কোথাও কোথাও ছোট ছোট হয়, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু এগ্রিকালচার ফিল্ডের শেপটা নির্ভর করে, যে শেপটা কেমন, প্যাটার্নটা কেমন, জিওমেট্রিক্যাল শেপটা কেমন, রেক্ট্যাঙ্গুলার নাকি জাস্ট এমনি একটা কোনো একটা চতুর্ভুজের মতো, নাকি বর্গক্ষেত্রকার, এইগুলো কিন্তু ডিপেন্ড করে। এবং এই তিনটে যেগুলো বললাম, লেন্স, হাউসেস অ্যান্ড ফিল্ড, এই তিনটে রিলেশনশিপও কিন্তু ইন্টারনাল লেআউটের একটা পার্ট। এবং কিভাবে এই রিলেশনশিপটা টাইমের সাথে সাথে টেম্পোরালি, মানে টাইমের সাথে সাথে ধীরে ধীরে চেঞ্জ হয়েছে, বা স্প্যাশিয়ালি চেঞ্জ, মানে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিলেজের যা ক্যারেক্টারিস্টিক দেখবো, এই যে ইন্টারনাল লেআউটটা যেমন দেখবো ওয়েস্ট বেঙ্গলের ভিলেজে, সেম কিন্তু আমি তামিলনাড়ুতে দেখবো না। আবার তামিলনাড়ুতে যেমন দেখবো, সেম আবার আমি পাঞ্জাবে দেখবো না। এটা তো আমি শুধু ইন্ডিয়ার মধ্যে বললাম। আবার আমি তামিলনাড়ু, পাঞ্জাব বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা কিছু না কিছু কমন ক্যারেক্টারিস্টিক পাবো, কারণ সকলেই মোটামুটি ভাবে ইন্ডিয়ান অরিজিনের লোকজন। কিন্তু যদি আমি চলে যাই জাপানের একটা ভিলেজে, তাহলে একদমই কোনো সিমিলারিটি থাকবে না, এবং কোনো রকম ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে সিমিলারিটি থাকবে না, ইভেন ওদের হাউসের স্ট্রাকচার গুলো টোটালি আলাদা হবে। আবার আমি যদি চলে যাই আমেরিকার কোনো একটা ভিলেজে, সেটাও টোটালি আবার আলাদা হবে, কারণ আমেরিকার ভিলেজগুলো আমাদের ইন্ডিয়ার ভিলেজগুলোর মতন ওল্ড নয়। ফার্স্ট অফ অল, ওগুলো অনেক পরে ডেভেলপ করেছে। তো ওল্ডার ভিলেজ আর নিউয়ার ভিলেজের মধ্যে একটা ডিফারেন্স সবসময় রয়েছে। ওল্ডার ভিলেজগুলো অনেক এজ ওল্ড, অনেক 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 বছরের পুরনো, তো সেই জন্য ওদের ক্যারেক্টারিস্টিক একটু অন্য রকমের হয়। আর যেগুলো নিউয়ার ভিলেজ, যেমন অস্ট্রেলিয়ার ভিলেজগুলো, তারপর আমেরিকার ভিলেজগুলো, সেগুলো কিন্তু অন্য টাইপের ক্যারেক্টারিস্টিক হয়। Next হচ্ছে external layout. External layout is the geometrical shapes of settlements which is visualized from bird's eye view on or from a well drawn map. হ্যাঁ, এটা হচ্ছে ধরো টপোশিট করতে গিয়ে তোমরা যেগুলো দেখেছো নিশ্চয়ই, যে লিনিয়ার সেটেলমেন্ট, ওইটা হচ্ছে এক্সটার্নাল লেআউট, যে তোমরা একদম উপর থেকে মানে ম্যাপে ড্র করা অবস্থায় তুমি দেখে বুঝতে পারছো। বা যদি ওপর দিয়ে তুমি এরোপ্লেন করে ফ্লাই করে যাও, তাহলে তুমি দেখে যেটা বুঝতে পারবো সেটাই হচ্ছে এক্সটার্নাল লেআউট। সেটা লিনিয়ার সেটেলমেন্ট হতে পারে, সেটা স্টার শেপ হতে পারে, এক এক রকমের শেপ নিশ্চয়ই পড়েছো। আবার আমরা পড়বো আজকে, যদিও ইন্টারনাল লেআউট পড়বো, নেক্সট ক্লাসে আমরা এক্সটার্নাল লেআউটটা পড়বো, ভীষণ ইজি। এক্সটার্নাল লেআউটটা অনেকবারই পড়েছো। তো আপাতত ইন্টারনাল লেআউটে প্রসিড করা যাক। মরফোলজিক্যাল স্ট্রাকচার, সেকেন্ড, morphological structure is actually concrete expression of human activity in space. Morphological structure যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, অ্যাকচুয়ালি কংক্রিট এক্সপ্রেশন। কংক্রিট মানে কি, এই যে আমরা বাড়ি ঘর তৈরি করছি সবই তো কংক্রিট মেটেরিয়াল। তো প্লাস্টার করছি নানা রকমের, শুধু বাড়ি ঘরই না, পার্ক, তারপরে যে কোনো টাইপের বিল্ডিং, টেম্পল, মস্ক, যা খুশি, মানে যে কোনো একটা যা আমরা তৈরি করছি যেগুলো ন্যাচারাল নয়, সেগুলো সবই কিন্তু কংক্রিট। আমরা কিন্তু কংক্রিট ছাড়া এখন আর কিছু তৈরি করছি না। আগে যখন আর্দেন হতো, সেটাও ওয়ান টাইপ অফ কংক্রিট। কংক্রিট মানে কি, জমাট বেঁধে যেটা তৈরি হয়। তো আমরা সবকিছুকেই জমাট বাঁধিয়ে তৈরি করছি, এবং প্রত্যেকটা জিনিসই হলো কংক্রিট এক্সপ্রেশন অফ আমাদের অ্যাক্টিভিটি, হিউম্যান অ্যাক্টিভিটি ইন স্পেস। যেখানে আমরা যে স্পেসে আমরা রয়েছি, সেই স্পেসে আমাদের অ্যাক্টিভিটির কংক্রিট এক্সপ্রেশন হলো
মরফোলজিক্যাল স্ট্রাকচার। ওকে, তাহলে মরফোলজিক্যাল স্ট্রাকচারে ডক্সিয়াডিস বলে একজন সেটেলমেন্ট জিওগ্রাফার, তিনি চারটে পার্ট বললেন। একটা সেটেলমেন্টের চারটে হাইপোথেটিক্যাল ফ্রেম হতে পারে। একটা হলো সবার ফার্স্ট হলো হোমোজেনাস পার্টস, নেক্সট হলো সেন্ট্রাল পার্ট, নেক্সট হলো সার্কুলেটরি পার্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্পেশাল পার্ট। হোমোজেনাস পার্টস দেখো এই ডায়াগ্রামটায় একদম চারপাশে হচ্ছে হোমোজেনাস পার্টস। হোমোজেনাস পার্টস মানে এখানে হলো এগ্রিকালচারাল ফিল্ড, মানে সব কটারই নেচার বা ক্যারেক্টারিস্টিক হলো ফিল্ড, এবং ফিল্ডের শেপ আলাদা রকম হতে পারে, কিন্তু মেইন ক্যারেক্টারিস্টিক হলো ফিল্ড। এবং এই এগ্রিকালচারাল ফিল্ডের মধ্যে আমি একটাও বাড়ি বা অন্য কিছু দেখতে পাবো না, তাই একে বলা হয় হোমোজেনাস পার্টস। নেক্সট হচ্ছে সেন্ট্রাল পার্ট। দেখো এটা দেখতে একটা কেমন মানুষের মাথার ব্রেনের মতো লাগছে না বলো, নিউরন যেটা আমরা পড়েছিলাম সেরকম লাগছে দেখতে, তো অনেকটা সেরকমই। একদম মাঝখানে থাকলো সেন্ট্রাল পার্ট। সেন্ট্রাল পার্টের মধ্যে থাকতে পারে একদম মাঝখানে মার্কেট থাকতে পারে, এবং মার্কেটের চারপাশে খুব খুব ডেন্স পপুলেশন এবং তার সাথে সেটেলমেন্টস থাকতে পারে, বাড়ি ঘর হাউসেস, খুব ডেন্স হাউসেস থাকতে পারে। বিল্ট আপ এরিয়া মানে টোটাল এই পুরো ব্ল্যাক কালারের এরিয়াটা হলো বিল্ট আপ এরিয়া। এই বিল্ট আপ এরিয়াটা আবার এখানে দেখানো হয়েছে। তো এছাড়া একটু দূরে অনেক সময় দেখা যায় কোনো টেম্পল থাকতে পারে, কোনো একটু বড় জায়গা নিয়ে হয়তো কোনো ছোটখাটো কোনো কি বলবো, কোনো অনেক সময় দেখবে গাছের তলায় হয়তো একটা টেম্পল হয়ে গেল, তো এরকম টাইপের থাকতে পারে। বা অনেক সময় মস্কের জন্য যেমন একটা বড় গ্রাউন্ড দরকার হয়, তো সেরকম মস্কের হয়তো সামনে একটা বড় গ্রাউন্ড নিয়ে হয়তো একটা একটু দূরে একটু মস্ক রয়েছে। বা আমাদের অনেক সময় চার্চেও অনেক সময় অনেক বড় বড় গ্রাউন্ড, টেম্পলেও অনেক সময় বড় বড় গ্রাউন্ড থাকে। বা অনেক সময় আবার কি হয়, কোনো বড় কুয়ো, যেটা রাজস্থানের দিকের ভিলেজে দেখা যায়, কুয়ো বা ওয়েল, ওয়েল গুলো এত বড় বড় হয়, ওগুলো অনেক সময় গ্রামের মধ্যে থাকে না, ওগুলো একটু দূরে থাকে গ্রাম থেকে। তো সেই ওই কুয়ো গুলো কিন্তু কোনো স্পেশাল পার্ট ফর্ম করে। তো এটা ওয়াটার সোর্স হতে পারে, এটা রিলিজিয়াস সেন্টার হতে পারে, এটা আরো অন্য কিছু যেগুলো ভিলেজের ফরমেশনের জন্য দায়ী, সেগুলো সবই কিন্তু এগুলো হতে পারে। যেমন কিছুদিন আগে আমি একটা ইয়ে দেখছিলাম, একটা ডকুমেন্টারি দেখছিলাম। অ্যামাজন ফরেস্ট এখন যেখানে রয়েছে সেখানে একটা সিভিলাইজেশন ছিল, মায়া সিভিলাইজেশন। নিশ্চয়ই তোমরা শুনেছো মায়া সভ্যতা। তো মায়া সিভিলাইজেশনের যারা রেসিডেন্ট ছিল মায়ানস, তারা হঠাৎ করে গায়েব, মানে তাদেরকে নিয়ে এখনো খুব একটা বেশি কিছু জানা যায় না। তো তাদের দেখছিলাম তাদের বাড়ি ঘরের থেকে অনেকটা দূরে, তারা যেহেতু ওখানে যেহেতু ডেন্স ফরেস্ট, ওখানে তো জল রিজার্ভ করার জন্য কোনো কুয়ো বা কিছু খুঁড়তে পারছে না, তখন ওরা কি করছে, ওরা মাটির মধ্যে একটা গর্ত খুঁড়েছে, কিন্তু সেই গর্তটা তলায় গিয়ে যাতে গাছ কাটতে না হয় সেজন্য গর্তটা খুঁড়তে খুঁড়তে তলায় চলে গেছে, গিয়ে অনেকটা ডিপে গিয়ে পুরো গুহার মতন অনেকটা ডিপে গিয়ে কি করেছে, ওই জায়গাটা একটা বিশাল বড় একটা কেভের মতন খুঁড়েছে। এবং ওইটা হচ্ছে ওদের ওয়াটার রিজার্ভ, এবং ওইটা খুঁড়ছে কোথায়, এমন একটা লোকেশনে যেখানে চারপাশের হাইল্যান্ড গুলো থেকে এসে, হাইল্যান্ড মানে খুব একটা হাইল্যান্ড না, প্ল্যাটো টাইপের অল্প অল্প হাইল্যান্ড, কিন্তু এটা স্লোপ আছে। তো স্লোপ গুলো যেখানে সে এন্ড হচ্ছে সেখানে ওই গর্তের মুখটা রয়েছে। আর ওই যে পুরো গুহাটা, ওগুলো জেনারেলি ওই যে স্লোপ গুলো মানে যে হিল টাইপের ফিচার গুলো রয়েছে তার তলায় গিয়ে শেষ হচ্ছে, এবং বিশাল বড় একটা ফিচার। তো তার মধ্যে যে কি হচ্ছে, বৃষ্টির সময় জলগুলো স্লোপ বেয়ে এসে ওই গর্তর মধ্যে দিয়ে ঢুকে ওই ভেতরের যে কেভটা ওখানে স্টোর হতো। তো এরকম অনেকগুলোরা খুঁড়ে রেখেছিল, এতে ওদের সারা বছরে জলের সমস্যা মিটে যেত, না হলে ওখানে সারা বছর জলের খুব সমস্যা থাকতো। তাই সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য ওইরকম একটা স্পেশাল পার্ট বানিয়েছিল, যেটা ওয়াটার সোর্স, যেটা সেটেলমেন্ট থেকে অনেকটা দূরে, যেখানে স্লোপ শেষ হচ্ছে সেরকম একটা জায়গায় গিয়ে ওইগুলো বানিয়েছিল। তো এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো এরকম ভাবেই আর কি অনেক সময় অনেক রকম ওয়াটার সোর্স হতে পারে, রিলিজিয়াস প্লেস হতে পারে, আরো অনেক কিছু, স্কুল, যেগুলো আর কি অনেকটা বড় বড় জায়গা লাগে, যেটা সেটেলমেন্টের মধ্যে সম্ভব না করা, সেটা একটু দূরে করা হয়।
Various spatio-temporal transformations do occur, but these parts are always visible in any dual settlements. এই মানে এই যে চারটি পার্টের কথা বলা হলো সেগুলোর হতে পারে কোনো স্পেস টু স্পেস ভেরিয়েশন, বা অনেক সময় কোনো একটা স্পেসিফিক ভিলেজেই হয়তো টেম্পোরাল ভেরিয়েশন আমি দেখতে পেলাম, বাট এই চারটে পার্ট স্ট্যাটিক। কিন্তু এই চারটে পার্টের পর হয়তো আরো বাড়লো বা কমলো সেটা হতে পারে, কিন্তু এই চারটে পার্ট মোটামুটি ভাবে স্ট্যাটিক। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে these basic parts are closely associated with the dimensions of height, length, width and time. Height, length মানে এই ভিলেজটার height মানে এটা কত, এর যে বিল্ট আপ এরিয়াটা রয়েছে এটা কি 1 স্টোরি নাকি আরো অনেক বেশি স্টোরিজ রয়েছে, তো সেগুলো এটা ডিপেন্ড করে। এছাড়া লেন্থ, উইথ, টাইম এর সাথে সাথে এগুলো সবই ভ্যারি করতে পারে। আচ্ছা এবার চলে আসলাম ইন্টারনাল লেআউট। ইন্টারনাল লেআউটের মধ্যে দুটো মেন অ্যানালিসিস আমরা করি, একটা হচ্ছে স্ট্রাকচারাল মরফোলজি এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সোশ্যাল মরফোলজি। স্ট্রাকচারাল মরফোলজি আবার কোন একটা ভিলেজে স্ট্রাকচার, যে কোনো বিল্ট আপ স্ট্রাকচার, কংক্রিট মেটেরিয়ালের স্ট্রাকচারকে অ্যানালাইজ করে। ইট কনসার্নস উইথ দ্য ডেসক্রিপশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ রিলেশনশিপ ইভলভড কি কি, লেন টু লেন, লেন টু হাউস, হাউস টু হাউস। দেখো লেনটাও কিন্তু মানুষের বানানো, হাউসটাও মানুষের বানানো, তাই এখানে তিন টাইপের রিলেশনশিপ আমি দেখতে পাই, একটা হচ্ছে লেন টু লেন, লেন টু হাউস, হাউস টু হাউস। And the social morphology, it deals with varied dwellings groups, community structures and land or spaces. মানে এই যে স্ট্রাকচারাল মরফোলজি যে হলো, এখানে তো প্রচুর রকমের অনেক রকমের কমিউনিটি থাকতে পারে, কাস্ট আলাদা হতে পারে, ক্ল্যান আলাদা হতে পারে, রেস আলাদা হতে পারে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সম্পর্ক সেটাই সোশ্যাল মরফোলজি কিন্তু ডিটারমিন করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আগে কি হতো নরমালি মানুষ সবসময় নিজের ক্ল্যান মানে নিজের জাতি উপজাতি চেনা রেস এই পরিচিত এর বাইরে মানুষ কিছুতেই যেতে চাইতো না, এবং সেই জন্য ওরা দেখবে একটা গ্রামের মধ্যে বা পরিচিতের মধ্যে বিয়ে হতো। হ্যাঁ, এবং একটা গ্রাম ছেড়ে হয়তো নিজেদের খুব একটা অকওয়ার্ড কোনো সিচুয়েশন না এলে, কোনো ডিজাস্টার না এলে কেউ কখনো নিজেদের গ্রাম ছেড়ে কোনো কোথাও যেতে চাইতো না। বাট সময়ের সাথে সাথে এখন আমাদের মডার্ন ওয়ার্ল্ড অন্যরকম হয়ে গেছে, অনেক চেঞ্জেস এসছে, আমরা এখন ইকোনমিক হয়ে গেছি, তাই তো, মানে আমাদের পুরো সেটেলমেন্ট এখন ইকোনমি বেসড হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আর ওইটা নেই, এখন কিন্তু মানুষ নিজেদের জায়গা ছেড়ে বেরোচ্ছে না তা নয়, এখন সোশ্যাল মরফোলজি আরো ডাইভার্সিফাইড হয়েছে, মানে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন আরো বেশি বেড়েছে। আগে অনেক ছোট এরিয়ার মধ্যে ইন্টারাকশন হতো, এখন অনেক লার্জার স্কেলে ইন্টারাকশন হতে শুরু করেছে। তো এগুলো সবই হলো সোশ্যাল মরফোলজি। আচ্ছা নেক্সট হচ্ছে লেন টু লেন রিলেশনশিপ। আচ্ছা এটা আমি অনেক কিছু লিখেছি, এর একটাই কারণ যদি কোশ্চেন আসে 10 মার্কসে যাতে লিখতে পারো, খুব ইজি ব্যাপার। লেন টু লেন রিলেশনশিপ বুঝতেই পারছো, মানে রাস্তার সাথে রাস্তার যে প্যাটার্নটা সেটা আমরা কি দেখছি। It reveals many invisible dimensions of settlements. The length, breadth, and the level speak about the physico-cultural aspects of settlement. Length, breadth, and level মানে রাস্তার লেন্থ, রাস্তার ব্রেথ মানে কতটা চওড়া, and the level মানে কত, এটা মেইন রাস্তা থেকে কতগুলো সাবলেন, তারপর আবার সাবলেন এরকম আছে কিনা। এই লেভেলস যত বেশি হতে থাকবে বোঝা যাবে যে ওই সেটেলমেন্টটা অনেক বেশি পুরনো। অ্যান্ড একদমই ডেভেলপ মানে কি বলবো, খুব ডেভেলপ চিন্তাধারা নিয়ে গড়ে ওঠেনি, হঠাৎ করে গড়ে উঠেছে, এবং তারপর যে যেমন বাড়িঘর তৈরি হয়েছে সেই মতন লেনগুলো তৈরি হয়েছে, সেই লেভেল অফ লেন্স দেখে কিন্তু আমরা এটা প্রেডিক্ট করতে পারি। The alignment and intersections of the sub-lens exhibit the historical stage and process of occupants and in the most of cases the culture of settler. এখন এটাই বললাম অ্যালাইনমেন্ট এন্ড ইন্টারসেকশন। অ্যালাইনমেন্ট এন্ড ইন্টারসেকশন, অ্যালাইনমেন্ট যদি একদম স্ট্রেট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হয় তাহলে এটা বুঝতে হবে যে এটা খুব প্ল্যান টাইপের তৈরি করে সেটেলমেন্ট গুলো হয়েছে। বাট যদি দেখা যায় যে মেন রাস্তাটা তো এরকম এঁকে বেঁকে গেছে,
তারপর আবার আরো আঁকা বাঁকা হচ্ছে গিয়ে সাব লেন্স গুলো, এবং এতটাই আঁকা বাঁকা যে বলার না। তো তখন বুঝতে হবে কিন্তু সেটা অনেকটাই পুরনো একটা ভীষণ ওল্ড একটা ভিলেজ, সেটা এখনো সার্ভাইভ করছে। এবং প্রসেস অফ অকুপেন্সটাও বোঝা যাবে যে আগে এরকম হয়েছে, তারপর এখানটা হয়তো ফাঁকা ছিল, এখান থেকে রাস্তা তৈরি হয়ে গেছে, এখান থেকে হয়তো বাড়িঘর তৈরি হতে, এবং কিভাবে ধীরে ধীরে প্রসেসটা এগিয়েছে। মেইন রাস্তা থেকে হঠাৎ করে কিন্তু দূরে গিয়ে বাড়িটা তৈরি হয় না, আস্তে আস্তে বাড়িঘর এক্সপ্যান্ড করতে করতে জমি জায়গা শেষ হতে হতে সেটা দূরের দিকে যেতে থাকে। তো এই প্রসেস অফ অকুপেন্সটাও কিন্তু বোঝা যাবে। and the culture of settler, culture of settler টাও যে কালচার মানে যে সেখানকার ভিলেজার্স যারা, তারা কি মানে কোন ওরিয়েন্টেশনে বাড়ি ঘরটা তৈরি করছে। হতে পারে এই দিক থেকে হয়তো উইন্ড ফ্লো হয় সামার টাইমে, তাই ওরা সব সময় বাড়িঘর এই মুখো হওয়ার চেষ্টা করে, এই মুখো। তো এটা একটা হতে পারে। তাহলে রাস্তা কখনোই এই মুখো হবে না, রাস্তা সব সময় এই মুখো হবে, এবং বাড়িঘর গুলো এরকম আর এরকম এদিক এদিক হবে। যদি এই দিক থেকে মানে বায়ুটা হয়, তখন দেখা যাবে বায়ুটা যাতে ফ্লো করতে পারে এবং প্রত্যেকটা বাড়ি ঘরে যাতে খেলতে পারে, তার জন্য এটা হবে। তো এরকম মানে এভাবে হয়। তো মানে বাড়ি ঘরগুলো যখন তৈরি হয়, কালচার অফ সেটলারের ওপর ভীষণভাবেই ডিপেন্ড করে রাস্তা অ্যান্ড হাউসেস গুলো তৈরি হয়। The linear continuity, narrowness or wider space with zigzag serpentine passage. Zigzag serpentine passage মানে একদম সাপের মতো এঁকে বেঁকে গেছে কিনা। In big settlements explain the age and manner of settling process. আমি একটু আগেই বললাম যে খুব বড় বড় সেটেলমেন্ট গুলোতে যদি আমি এগুলো দেখতে পাই যে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, খুব সরু রাস্তা, তাহলে বুঝতে হবে সেটা অনেকটা পুরনো সেটেলমেন্ট। Simultaneously the drainage outlets, the drains coming out the houses reveals directional aspects of হাউসেস। হ্যাঁ অবশ্যই তাই, ড্রেনেজ আউটলেট গুলো যে ড্রেনেজ সিস্টেমটা আদৌ আছে কিনা। খুব এজ ওল্ড ভিলেজে অনেক সময় দেখা যেতেও পারে, নাও যেতে পারে, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে সেখানকার সেটেলারদের কালচারের ওপর, সেখানকার ভিলেজার্সদের কালচারের ওপর। ভিলেজার্সরা কি এই টাইপের জিনিসগুলোতে যথেষ্ট ওয়েল অ্যাওয়্যার নাকি অ্যাওয়্যার না। কিছু কিছু ভিলেজে দেখা যায় না, কিছু কিছু ভিলেজে ভীষণ ভালো মতন ভাবেই দেখা যায়, বা এমন ভাবে ওরা ভিলেজটা করে যাতে স্লোপের মাথায়, যাতে স্লোপ দিয়ে ওই ড্রেনেজ আউটলেট গুলো বেরিয়ে যেতে পারে, আলাদা করে কিছু করতে না হয়। On the other hand, the wider or paved streets reveal the rate of development, যেটা আমি বললাম যে খুব চওড়া রাস্তা এরকম টাইপের, দুপাশে পেভড স্ট্রিট রয়েছে হাঁটার জন্য, তো বুঝতে হবে তখন সেগুলো ভীষণ ওয়েল প্ল্যান্ড এবং ভীষণ হাই রেট অফ ডেভেলপমেন্ট রয়েছে। Streets can also be used to explore how it was used in past times or types of vehicles passed by. Streets দেখে আমরা যখনই কোনো খনন কার্য হয়, যখনই কোনো কিছু খুঁড়ে হয়তো কোনো সেটেলমেন্ট পাওয়া যায়, তখন কিন্তু স্ট্রিটস গুলোর ওপর এতদিন পরেও ফসিল হয়ে থাকা গাড়ির চাকার দাগ দেখে বোঝা যায় যে ওখানে কি টাইপের ভেহিকেলস চলতো। কার্ট চলতো, ঘোড়ায় টানা কার্ট চলতো, নাকি গরুতে টানা কার্ট চলতো, নাকি লোকেরা শুধু হেঁটে হেঁটে যাতায়াত করতো, সেগুলো দেখে কিন্তু এক্সপ্লোর করা যায়। The levels of lanes tells about the type of settlement, that is site and situation. হ্যাঁ, লাইনের লেভেল গুলো সেটেলমেন্টের সাইট এন্ড সিচুয়েশন কে বলে। আগের দিনই বলছিলাম সিচুয়েশন টোটালি ডিপেন্ড করে লেনের সাথে কানেক্টিভিটির ওপর, whether it is in a plain, plateau and hilly terrain, a valley with multifarious configuration and also up down alignments. হতে পারে সেটা হিল রিজিয়ন হলে আপ ডাউন অ্যালাইনমেন্ট হবে, রাস্তাটা আপ ডাউন অ্যালাইনমেন্ট হবে, এবং লেভেল অফ লেন্স পুরোপুরি ভাবে সাইট এন্ড সিচুয়েশন কে সেটেলমেন্টের ডিসক্রাইব করে। Sometimes wide streets interconnected with sub-lanes serve as thorough passage and exhibit a planned layout. ওয়াইড স্ট্রিট মানেই বুঝতে হবে প্ল্যান লেআউট, সেটা অবশ্যই প্ল্যান করে তৈরি করা হচ্ছে, ওয়াইড স্ট্রিট নালে তৈরি হয় না। It is during various ceremonial occasions that the importance of lanes is realized in masse as common space to be best planned to improve the quality of life. মানে দেখবে আমরা এখনো করি, আমাদের কোনো রিলিজিয়াস ফাংশন বা কোনো রিলিজিয়াস সেলিব্রেশনে আমরা স্ট্রিটকে ইউজ করি, স্ট্রিটের মধ্যে হয়তো সেই সেলিব্রেশন গুলো আমরা করি। হ্যাঁ, তো
নানা রকমের সেলিব্রেশন, নানা রকমের রিলিজিয়াস সেলিব্রেশন হতে পারে, বা কোনো কোনো হয়তো সোশ্যাল গ্যাদারিং হচ্ছে। হ্যাঁ, তো সোশ্যাল ভিলেজে যখন হয় তখন ভিলেজটা তো খুব ছোট আকারের হয়, তো তখন সোশ্যাল গ্যাদারিং মানে পুরো ভিলেজই একসাথে নেমন্তন্ন থাকে, তখন হয়তো ওই যে কমন স্পেস, যে ওয়াইডার যে স্ট্রিট গুলো, সেটা তো কমন স্পেস, সবারই কমন, সেখানেই হয়তো তাঁবু খাটিয়ে হোক বা সেখানেই হয়তো খাওয়া দাওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করতে থাকে, তো সেই জন্য সেই ক্ষেত্রেও কিন্তু লেনের একটা ইম্পর্টেন্স আছে। এছাড়া স্যানিটেশন অ্যান্ড হেলথ অ্যাট্রিবিউটও ভীষণভাবে লেনের ওপর ডিপেন্ড করে। The streets as well as lanes become visible arteries of the anatomy of settlement. Settlement এর যে anatomy মানে সেটেলমেন্টের বডির মধ্যে আর্টারি মানে ধমনী, শিরা, উপশিরা হিসেবে দেখতে পাই স্ট্রিট গুলোকে। which if planned provide lampposts, signboards, drainage lines. যদি planned হয় তাহলে তার চারপাশে ড্রেনেজ লাইন থাকবে বা তলা দিয়ে ড্রেনেজ লাইন যাবে, এবং মানুষের হাঁটার জন্য আলাদা রাস্তা থাকবে, গাড়ি চলার জন্য আলাদা রাস্তা থাকবে, ল্যাম্পপোস্ট থাকবে, ল্যাম্প পোলস থাকবে। বাট যদি আনপ্ল্যান্ড হয় তাহলে এগুলো কিছুই থাকবে না, এবং রোডস অ্যাকচুয়ালি সকলের, যারা রিচ তাদেরও, যারা পুয়ার তাদেরও, সকলেরই হচ্ছে রোডস। নেক্সট যাই লেন টু হাউস রিলেশনশিপ। লেন টু হাউস রিলেশনশিপ মানে রোডের পাশে কিভাবে বাড়ি ঘরগুলোর পজিশন গুলো রয়েছে, সেটাই হলো লেন টু হাউস রিলেশনশিপ। The relationship goes on side by side with the internal expansion of houses and extension of lanes outside. মানে সাপোজ একটা মেইন রোড রয়েছে, মেইন রোড থেকে হয়তো বাড়ি ঘরগুলো ধীরে ধীরে যত জায়গা কমতে থাকছে, মানে জায়গা আর কি রোডের মেইন রোডের কাছাকাছি কমতে থাকছে, তত বাড়ি ঘরগুলো দূরের দিকে এক্সপ্যান্ড হচ্ছে, এবং যত দূরের দিকে এক্সপ্যান্ড হবে তত ধীরে ধীরে রাস্তাটা বাড়তে থাকবে। রাস্তা কিন্তু আগে তৈরি হয় না, আগে বাড়িঘর তৈরি হয় আনপ্ল্যান্ড সেটেলমেন্টের ক্ষেত্রে, তারপর রাস্তাটা এক্সপ্যান্ড হয়। On this relationship depends the situation of house groups, community wise or caste wise or clan wise. হাউস গ্রুপস এর রিলেশনশিপ কিরকম তার উপরে কিন্তু সেই হাউসটা সেখানে সেটেল, মানে সেই বাড়ির মালিক সে সেখানে বাড়ি মানাবে কিনা সেটা ডিপেন্ড করে। তো সেই জন্য অলমোস্ট দেখা যায় ভিলেজে সকলের সাথে সকলের খুব ভালো রিলেশন। আমাদের শহরের মতো না যে পাশের বাড়ি বা পাশের ফ্ল্যাটের লোককে আমরা চিনি না, সেটা নয়, ভিলেজ লেভেলে কিন্তু সকলের সাথে সকলের খুব ভালো রিলেশন থাকে। The back wall or front house space and height in between lane and a house door level or swap space, sometimes steps also, alignments well adapted to local needs. Local need অনুযায়ী সেটা হিলি রিজিয়ন হলে একরকম হবে, হিলি রিজিয়ন হলে বাড়ির যে স্টেপ, মানে বাড়ির যে ফাইনাল স্টেপ যার পরে রাস্তা শুরু হচ্ছে, সেটা একরকম হবে। প্লেন রিজিয়ন হলে সেটা একরকম হবে, প্ল্যাটো রিজিয়ন হলে সেটা একরকম হবে। এক এক জায়গায় এক এক রকম হয়, সেই জন্যই সেটা লোকাল নিড অনুযায়ী অ্যাডাপ্টেশন হয়ে সেই মতন সেটা তৈরি হয়। দ্য অ্যাসপেক্টস অফ হেলথ অ্যান্ড স্যানিটেশনও একরকম হবে, মানে কোথাও একদম খুব আনপ্ল্যান্ড ভিলেজে অনেক সময় দেখা যায় ড্রেনেজের যে জলটা সেটা রাস্তার ওপর দিয়েই বয়ে যাচ্ছে, কারণ কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। তো স্যানিটেশনটাও পুরোপুরি ভাবে রাস্তার সাথে হয়। আবার অনেক সময় দেখা যায় ভিলেজে, আমরা যে পুরুলিয়ায় গেছিলাম দেখতে পেয়েছিলাম যে বাড়ি ঘর সব খোলা, বাচ্চাগুলো সব রাস্তায় খেলে বেড়াচ্ছে। তো এটাও একটা ব্যাপার যে রাস্তাটাকে ওরা নিজেদের মতন করে ব্যবহার করছে, রাস্তায় খেলে বেড়াচ্ছে, বাড়ি ঘরের ডোর সবসময় ওপেন। প্রাইভেসি অ্যান্ড পলিউশন, ওরা মনে করে না যে প্রাইভেট কিছু রাখা উচিত, প্রাইভেসি লেভেলটা ওরা নিজেদের, মানে ভিলেজের প্রাইভেসিটা ভিলেজের মধ্যে থাকে, কিন্তু ওরা রাস্তাঘাট দরজা মানে সবসময় খোলা, দরজার দিকে রাস্তা সবসময় খোলা থাকে। The level of lanes is lower than that of the front part of houses in plateau. প্ল্যাটো লেভেলে একরকম লেভেল অফ লেন্স থাকে, আবার প্লেন রিজিয়নে একরকম লেভেল অফ লেন্স থাকে, কারণ প্লেন রিজিয়নে লেন বানানো অনেক সোজা রাদার দ্যান প্ল্যাটো আর হিল রিজিয়নে। তো প্লাস বাড়ি বানানো অনেক সোজা, তো সেই জন্য প্লেন সেটেলমেন্টে আমরা অনেক ডেন্স সেটেলমেন্ট দেখতে পাই, বাট ওদিকে প্ল্যাটো বা হিল রিজিয়নে আমরা ডেন্স সেটেলমেন্ট দেখতে পাই না। The relationship of a house and with two lanes is also indicative of the status of the owner. অনেক সময় দেখা যায় খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল ওনার, হয়তো মানে গ্রামের যে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল যে মানুষ বা যে পরিবার, সে হয়তো এমন একটা লোকেশনে রয়েছে, সেই লোকেশন থেকে চারপাশে যাওয়ার খুব সুন্দর রাস্তা রয়েছে, এবং দুদিক মানে সব দিকেই হয়তো বাড়িটার এন্ট্রান্স রয়েছে। তো এগুলো প্রমাণ করে যে সেই বাড়িটা হয়তো ওই গ্রামটা সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল লোকের।
আচ্ছা, নেক্সট চলে যাই হাউস টু হাউস রিলেশনশিপ। হাউস টু হাউস রিলেশনশিপ পুরোটাই প্রায় বলতে পারা যেতে পারে মানুষের সাথে মানুষের সম্পর্কের উপর ডিপেন্ড করে, এবং মরফোজেনেসিস মানে কিভাবে সেটেলমেন্টটা তৈরি হয়েছিল, কিভাবে ধীরে ধীরে এক্সপ্যান্ড করলো, তার উপরও হাউস টু হাউস রিলেশনশিপ ডিপেন্ড করে। আহ, অনেক সময় দেখা যায় আজকালকার ভিলেজে অনেক একটা বড় বাড়ি ছিল, সেটা হয়তো এখন অনেক ডিভিশনের পর সেটা আস্তে আস্তে অনেকগুলো ছোট ছোট ডিভিশন হয়ে গেছে, বাট কনস্ট্রাকশনটাও এরকম বড় বাড়ি রয়েছে, কিন্তু এখন এন্ট্রান্স বা এক্সিট যে রাস্তাটা ছিল সেগুলো হয়তো আগে একটা ছিল, এখন হয়তো অনেকগুলো হয়ে গেছে, বা হতে পারে একটা রাস্তা দিয়েই ঢুকছে কিন্তু অনেকগুলো পার্টিশন হয়ে সেটা ছোট ছোট অনেকগুলো ইয়ে হয়ে গেছে। এছাড়া অনেক সময় দেখা যায় খুব ডেন্সলি পপুলেটেড ভিলেজ গুলোতে দুখানা বাড়ির মধ্যে স্পেস খুব কম। হয়তো একটা দেওয়াল বা পাঁচিল যেটা সেটা হয়তো সেম, দুটো পাঁচিলও নেই, মাঝখানে কোনো স্পেস নেই বা পাঁচিল নেই, বাট দুটো বাড়ির মধ্যে যে স্পেস সেটা কমন স্পেস। তো সেই সবগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে, প্লাস আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে স্পেস কম বা বেশি এর ওপর কিন্তু হাউস টু হাউস রিলেশনশিপ ডিপেন্ড করে। আবার কিছু কিছু গ্রামে দেখা যায় যে বিশাল মানে একটা বাড়ির পর বিশাল বড় একটা হয়তো ওপেন স্পেস, তারপর হয়তো আবার আরেকটা বাড়ি, তো এটাও দেখা যায়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু হাউস টু হাউস রিলেশনশিপ মানুষের সাথে মানুষের রিলেশনশিপকে স্ট্রঙ্গার করে, এবং স্ট্রং হলেই তখন দেখা যায় যে দুটো বাড়ি পাশাপাশি, না হলে কিন্তু নর্মালি ভিলেজে দুটো বাড়ি পাশাপাশি হয় না। মানে যদি কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ থাকে, কাস্ট ইস্যু থাকে, ক্ল্যান ইস্যু থাকে, তাহলে কিন্তু নর্মালি পাশাপাশি বাড়ি হয় না। একই ভিলেজে একই সাথে পাশাপাশি বাড়ি মানে বুঝে নিতে হবে যে সবার সাথে সবার রিলেশনশিপ খুব ভালো। ওকে, এছাড়া আর একটা ব্যাপার লেআউট অফ হাউসেস, যেগুলো লেআউট মানে কিভাবে বাড়িগুলো সাজানো রয়েছে, মানে কোন দিকে ফেসড রয়েছে। অনেক সময় দেখা যায় হয়তো বাড়িগুলো মাঝখানে হয়তো কোনো একদম ভিলেজের মাঝখানে হয়তো কোনো টেম্পল রয়েছে, তো টেম্পল থেকে এইভাবে হয়তো রোডস গুলো চারপাশে রয়েছে, তো বাড়িগুলো হয়তো সবকটাই টেম্পল ফেসিং। হ্যাঁ, অনেক পুরনো যেগুলো ভিলেজ যেগুলো হয়তো এখন মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে, সেগুলোতে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে সব টেম্পলের ফেসিং। তখন সেটা একটা বিলিফ ছিল যে টেম্পল ফেসিং করে রাখি তাহলে আমাদের সবসময় গড প্রোটেক্ট করবে, তো এই বিলিফ থেকে সবসময় টেম্পল ফেসিং। তারপর ধীরে ধীরে এলো যে গরমের সময় যে দিক থেকে বেশি হাওয়া বয় সেই দিকে ফেস করে বাড়ি তৈরি হতে শুরু করলো। আবার যেখানে খুব ঠান্ডা পড়তো সেখানে হয়তো আবার শীতকালে যেখান থেকে কনকনে ঠান্ডা হাওয়াটা আসে সেই দিকটা বন্ধ করে উল্টো দিকটা খোলা রাখতে শুরু করা হলো। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু লেআউট গুলো তৈরি হয়েছে। এগুলো দেখে আমরা ভীষণ ডিটেলে বুঝতে পারি যে কি কারণে ওইভাবে ওই রকম লেআউট তৈরি হচ্ছে, কারণগুলো খুব সহজেই আমরা অ্যানালাইজ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় হয়তো কোনো রিভার রয়েছে, রিভার থেকে যেহেতু ঠান্ডা হাওয়াটা আসে, বা কোস্টাল রিজিয়ন রয়েছে, তখন দেখা যায় যে সমস্ত বাড়িগুলো রিভারের দিকে ফেসিং বা কোস্টের দিকে ফেসিং। তো এগুলো খুব ইজিলি আমরা কিন্তু স্টাডি করতে পারি হাউস টু হাউস রিলেশনশিপ থেকে। সবার লাস্ট হলো social morphology. Social morphology is influenced to a great extent by the relationship of house groups, the lane, open space, the temple, the pond, or the village deity. সোশ্যাল মরফোলজি বুঝতেই পারতো, মানে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনস। আমি একটু আগেই বলছিলাম একটা গ্রামে হাউস গ্রুপস গুলো যখন হয় তখন সবার মধ্যে একটা রিলেশনশিপ থাকে, রাস্তা, ওপেন স্পেস, টেম্পল গ্রাউন্ড, ভিলেজ ডেইটি, পন্ড, রিভার, এই সমস্ত কিছুর উপর কিন্তু মরফোলজি ডিপেন্ড করে। কমিউনিটি সেক্টরস ডিভাইডেড বাই লেন্স অর স্ট্রিটস ফর্মস, এটা ফর্মস হবে, আমি টাইপ করতে গিয়ে ভুল করেছি, ফর্ম সেপারেট এন্টিটি। এক একটা কমিউনিটি সেক্টর আলাদা আলাদা একটা এন্টিটি, মানে এক একটা সকলে এক একখানা কি বলবো, যেমন আমরা প্রাণী বলি, প্রাণীর যেমন একটা অস্তিত্ব আছে, সেরকম এক একটা কমিউনিটি সেক্টর এক একটা প্রাণীর মতো বিহেভ করে, তাদের সকলেরই মোটামুটি ক্যারেক্টারিস্টিক সেম হয়, সিমিলার ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে হয়তো আবার
বাড়িগুলো হয়তো একটু আলাদা আলাদা এন্টিটি থাকে, কিন্তু যদি যত আর কি মডার্ন হতে থাকবে, যত সেটা ইকোনমি বেসড হতে থাকবে, তত সেখানে দেখা যাবে হয়তো হাউসেস গুলোর সেপারেট সেপারেট ক্যারেক্টারিস্টিক, তখন আর পুরো কমিউনিটিতে সিমিলার ক্যারেক্টারিস্টিক দেখা যাবে না। এটা মডার্নাইজেশনের সাথে সাথে কিন্তু হাউসেস গুলো চেঞ্জ হতে থাকে। The arrangement of caste-wise hamlets, the distance, the direction all speak about the social space, hence influencing the social morphology. হ্যামলেট অনেক সময় দেখা যায় কাস্ট বেসড হ্যামলেটস, মানে হায়ার কাস্ট লোয়ার কাস্ট, হায়ার কাস্টরা সেই সময়ের ভিলেজ গুলোতে ঢুকতে দিত না, এখনো দেখা যায় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে। তো তখন দেখা যায় লোয়ার কাস্টদের একটা ছোট হ্যামলেট হয়েছে, মেইন ভিলেজ থেকে অনেকটা দূরে গিয়ে একটা ছোট হ্যামলেট হয়েছে। বা হতে পারে সেই ভিলেজের মধ্যেই হয়তো কোনো পরিবারকে আউটকাস্ট করা হলো, তো তারা হয়তো সেই পরিবারটা হয়তো সে বাইরে গিয়ে রিসাইড করা শুরু করলো, তারপর ধীরে ধীরে সেই পরিবার বাড়তে থেকেছে, তার আশেপাশে ছোটখাটো একটা হ্যামলেট তৈরি হয়েছে, এরকমও দেখা যায়। আবার দেখা যায় সোশ্যাল স্পেস নিশ্চয়ই তোমরা পড়েছো, সোশ্যাল স্পেস মানে মানুষের সাথে মানুষের যে দূরত্ব, কাস্ট ডিসক্রিমিনেশন, রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, এগুলো সব সোশ্যাল স্পেসের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো রয়েছে কিনা, এগুলো কিন্তু ভিলেজ লেভেলের যে স্ট্রাকচার মরফোলজি সেখানে কিন্তু ভালো মতো প্রভাব ফেলে এবং খুব ভালোই ইনফ্লুয়েন্স করে। তো এই সমস্তগুলো যে ইনফ্লুয়েন্স করা, এর উপর ডিপেন্ড করে মরফোলজিক্যাল চেঞ্জেস আমরা লক্ষ্য করি, চেঞ্জেস অ্যান্ড ডিসপারশন। তো কি কি ফ্যাক্টরস রয়েছে দেখো, ফার্স্ট ফ্যাক্টর ইজ ডিসইন্টিগ্রেশন অফ জয়েন্ট ফ্যামিলি ইনটু নিউক্লিয়াস ওয়ান, মানে জয়েন্ট ফ্যামিলি ভেঙে এখন নিউক্লিয়াস ওয়ান হয়ে যাচ্ছে, একটা ছোট ফ্যামিলি হয়ে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করেও কিন্তু বাড়ির স্ট্রাকচার, হাউসের স্ট্রাকচার, লেন টু লেন রিলেশনশিপ সব চেঞ্জ হচ্ছে। লুজনিং অফ ক্ল্যান অ্যান্ড কাস্ট সলিডারিটি, যেটা বলছিলাম যে আগে কি ছিল যে আমার নিজেদের লোক, এরা সবাই এখান ছেড়ে আমি কোথাও যাব না। দেখবে আমার বাবা মা বা আরেকটু আগে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, তারা কিছুতেই নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চাইতো না। এর একটাই কারণ, তারা কিছুতেই নিজেদের কমিউনিটি, নিজেদের মানে ক্ল্যান সলিডারিটি, যে একটা একত্রিত বোধ, সলিডারিটি মানে যে একটা বোধ যে আমরা সবাই আমার বিপদে আপদে পাশে পাবো, এই যে বোধটা, এইটাকে ছেড়ে কেউ যেতে চাইতো না। কিন্তু এখন কিন্তু আমাদের মধ্যে সেটা, সেই ফিলিংটা নেই, আমরা পড়াশোনার জন্য বাইরে চলে যাচ্ছি, আমরা চাকরি বাকরি করার জন্য বাইরে চলে যাচ্ছি, তো যেতেই হচ্ছে, কিছু করার নেই। এখন আমাদের ইকোনমি বেসড সোসাইটি হয়ে গেছে, এখন আর সেই সলিডারিটি আঁকড়ে ধরে থাকলে চলবে না। নেক্সট হচ্ছে সোশিও ইকোনমিক চেঞ্জেস ইন ল্যান্ড হোল্ডিং সিস্টেম। হ্যাঁ, যখন 1980s এর পর যখন ল্যান্ড হোল্ডিং সিস্টেমে একটা বিশাল বড় চেঞ্জ আসলো, ল্যান্ড রিফর্ম যেটাকে আমরা বলি, ল্যান্ড রিফর্ম আসার পর কিন্তু সোশিও ইকোনমিক অনেক চেঞ্জেস হয়েছিল। খুব পুয়ার ফ্যামিলিজ একটু হলেও একটা করে জমি পেয়েছিল এবং একটা করে হোল্ডিং পেয়েছিল, এবং তারপর ধীরে ধীরে তাদের একটু হলেও উন্নতি হয়েছিল। তো তারপর কিন্তু দেখা যায় যে ভিলেজ লেভেলের যে লেআউটটা, যে ইন্টারনাল লেআউটটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ইকোনমিক চেঞ্জেস হলে লেআউটও চেঞ্জ হবে, কারণ মানুষের হাতে টাকা পয়সা আসলে একটু ভালো বাড়ি ঘর বানাবে, রাস্তাঘাটের উন্নতি হবে, তারপর মানুষ সেলিব্রেট করবে, সোশ্যাল চেঞ্জেস মানে নানা রকম অকেশনালি সেলিব্রেশন করা স্টার্ট করবে। হ্যাঁ, তো এগুলো হয়। নেক্সট হচ্ছে লেস এফেক্টিভ রোল ইন রিলিজিও রিচুয়াল মডেল। আস্তে আস্তে যেমন একদম প্রথমে যখন মানুষ একসাথে থাকা শুরু করেছিল, তারপর ধীরে ধীরে কিন্তু মানুষ তখন প্রকৃতিকে ভয় পেত বলেই আস্তে আস্তে প্রকৃতিকে পুজো করা শুরু করলো। তো সেই পুজো করা শুরু করার পর থেকেই ধীরে ধীরে টেম্পেল আসলো, নানা রকমের রিলিজিয়াস সেক্টস আসলো। তো এই যে তখন মানে একদম প্রাচীনকালে বা কিছুদিন আগে অব্দি, 100 বছর আগে অব্দি রিলিজিয়াস ইনফ্লুয়েন্সটা অনেক বেশি ছিল। বাট এখন মডার্ন ওয়ার্ল্ডে কিন্তু আস্তে আস্তে রিলিজিয়াস যে মডেলটা, সেটা আস্তে আস্তে মানে লেস এফেক্টিভ হয়ে যাচ্ছে। সেই রিলিজিয়াস মডেল ফলো করে সেটেলমেন্ট তৈরি হচ্ছে না। এখন আগে কি ছিল, মানে আগে একটা ভিলেজে একটাই রিলিজিয়াস সেক্টকে দেখা যেত, হয়তো ডিফারেন্ট টাইপ অফ রিলিজিয়াস সেক্ট দেখা যেত, আমি একদম প্রাচীন কালের কথা বলছি। তারপর ধীরে ধীরে মিক্সিং শুরু হলো, তারপর ধীরে ধীরে নানা রকমের একই সাথে থাকতে শুরু করলো, তারপর অনেক মিক্সিং হলো। এখন আমরা টোটালি সেই যে একটা যে কি বলবো
এই বাধ্যতামূলকতা থেকে বেরিয়ে এসেছি যে রিলিজিয়াস সেক্ট একসাথে থাকতে হবে, একসাথে ভিলেজ ফর্ম করতে হবে, সলিডারিটি ফিল করা, এখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা সবাই মানুষ, সবাই একসাথে থাকছি। এখন আমাদের ইকোনমির পিছনে আমরা ছুটছি, মানি, টাকা, টাকা ছাড়া সবকিছু বৃথা, তার দিকে আমরা ছুটছি। তো সেই জন্য ভিলেজেও কিন্তু এই মডেলটা ধীরে ধীরে লেস এফেক্টিভ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে রিমুভাল অফ দ্য নিড অফ ডিফেন্সিভ অ্যাগ্লোমারেশন। ডিফেন্সিভ অ্যাগ্লোমারেশন তখন শুরু হয়েছিল যখন রাজাদের সাথে যখন বাইরের শত্রুরা প্রচুর আক্রমণ করতো। এই 100 বছর আগে অব্দিও, 100 বছর বলবো না, 300 বছর আগে যখন ব্রিটিশ যখনও আসেনি আমাদের ইন্ডিয়াতে, তখনও রাজাদের এক একটা কিংডম ছিল এবং সেই কিংডমে পাশের রাজা বা পাশের রাজ্যের রাজারা আক্রমণ করতো। তো সেই সময় কিন্তু একটা ডিফেন্সিভ অ্যাগ্লোমারেশনের জন্য সবাই খুব কাছাকাছি থাকতো এবং অনেক সময় দেখবে যে ফোর্ট ফোর্ট করা হতো, একটা পাঁচিল দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু ডিফেন্সিভ অ্যাগ্লোমারেশনের জন্য করা হতো, কিন্তু যেগুলো এখন আর নেই, দরকার একদমই নেই। তো সেই জন্য কিন্তু এখন আস্তে আস্তে আর ওই রকম ভাবে অ্যাগ্লোমারেটেড থাকছে না, ডিসপার্সড হয়ে যাচ্ছে সেটেলমেন্ট গুলো। নেক্সট হচ্ছে টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট ইন ওয়াটার সাপ্লাই কন্ডিশন। হ্যাঁ, অবশ্যই তাই, বুঝতেই পারছো ওয়াটার সাপ্লাই কন্ডিশন আগে কি ছিল, যে একটা রিভার বা একটা পন্ড বা একটা ওয়েল, এখন কিন্তু আমরা পাইপলাইনের থ্রু দিয়ে ওয়াটার পাচ্ছি। তো সেই জন্য পাইপলাইনের থ্রু দিয়ে যখনই ওয়াটার পাচ্ছি তখনই আর ওয়াটার সোর্সের কাছে আমাকে থাকতে হবে সেই নেসেসিটিটা থাকছে না। ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন সিস্টেম এখন ভীষণ ইমপ্রুভড হচ্ছে আস্তে আস্তে। তো গাড়ি ঘোড়া যত পাওয়া যাচ্ছে তত কিন্তু সেটেলমেন্ট একটু দূরে দূরে হলেও ডিফিউজড হচ্ছে, যেটা আগে যত পারা যেত মেন রাস্তার কাছাকাছি সেটেলমেন্টটা খুব ঘিঞ্জি করে, খুব ডেন্স করে হলেও মানুষ থাকতো, কিন্তু এখন আস্তে আস্তে চেষ্টা করছে একটু ফাঁকা ফাঁকায় থাকলো, যেহেতু গাড়ি আছে বা বেরোলেই একটা কিছু পাওয়া যাবে মেন রাস্তা অব্দি যাওয়ার জন্য, সেই জন্য একটু দূরে থাকা সে অ্যাফোর্ড করতে পারছে। নেক্সট হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ অকুপেশন, যেটা আমি এতক্ষণ ধরে বারবার বলছি। এখন আমাদের ইকোনমি বেসড সেটেলমেন্ট, আমরা আস্তে আস্তে সেই দিকে চলে গেছি। অকুপেশনের ভীষণ ভাবে ডাইভার্সিফিকেশন ঘটেছে, এখন নানা টাইপের অকুপেশন হয়। তো সেই কারণে কিন্তু এখন আর ভিলেজের যে আগের যে ফর্ম মানে যে মডেলটা ছিল ভিলেজ ফরমেশনে, সেটা কিন্তু এখন আর সেম থাকছে না। ইমিগ্রেশনও বুঝতেই পারছো, মানুষ কাজের জন্য অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে, আবার ওই ভিলেজে হয়তো অন্য ভিলেজ থেকে লোক এসে সেটেল করছে। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু ব্যাপারটা ঘটছে। তো আজকে এই অবধি, আবার নেক্সট ক্লাসে আমরা এক্সটার্নাল লেআউটটা পড়বো। ওকে, থ্যাংক ইউ।